আপনারা কি জানেন পৃথিবীতে এমন একটা দেশ আছে যেখানে এখনো জীবন্ত দেবী বাস করেন? যে দেশের ক্যালেন্ডার অনুযায়ী এখন চলছে 2082 সাল, যে দেশ কখনো কোনো বিদেশি শক্তির দাস হয়নি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা কথা বলবো নেপাল সম্পর্কে। কিন্তু এটা কোনো সাধারণ ভ্রমণ ভিডিও নয়। আজকে আমি আপনাদের জানাবো নেপালের এমন সব রহস্যময় এবং অবিশ্বাস্য তথ্য যা হয়তো 99% মানুষই জানে না। তো চলুন শুরু করা যাক আজকের মিস্ট্রি। কিন্তু তার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করে রাখুন। এমন আরো অনেক অজানা তথ্য নিয়ে হাজির হব আপনাদের সামনে। চলুন শুরু করি। প্রথমে আসি একটা খুবই মজার তথ্য নিয়ে। আপনারা নিশ্চয়ই বিভিন্ন দেশের পতাকা দেখেছেন, তাই না? বাংলাদেশের পতাকা আয়তক্ষেত্র, ভারতের পতাকাও আয়তক্ষেত্র, আমেরিকা, জাপান, চীন সব দেশের পতাকাই আয়তাকার। কিন্তু নেপাল বললো আমরা আলাদা। নেপাল হচ্ছে পৃথিবীর একমাত্র দেশ যাদের জাতীয় পতাকা আয়তক্ষেত্র নয়, এটা দুটো ত্রিভুজ মিলে বানানো। এবং এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এর পেছনে আছে গভীর অর্থ। দুটো ত্রিভুজ প্রতিনিধিত্ব করে হিমালয় পর্বতমালার এবং একই সাথে নেপালের দুটো প্রধান ধর্ম হিন্দু এবং বৌদ্ধ ধর্মের সহাবস্থানের। লাল রং বোঝায় সাহসিকতা আর নেপালের জাতীয় ফুল রডোডেন্ড্রন। নীল বর্ডার মানে শান্তি। আর পতাকায় যে সূর্য আর চাঁদ দেখছেন, এগুলো বোঝায় যে নেপাল থাকবে যতদিন সূর্য আর চাঁদ আকাশে থাকবে, মানে চিরকাল। এই পতাকা অফিসিয়ালি গৃহীত হয় 1962 সালে, কিন্তু এর ডিজাইন শত শত বছরের পুরানো। দারুণ না? সাধারণত দেশগুলো তাদের টাইম জোন রাখে পুরো ঘন্টায়, যেমন +5, +6, +7 ইত্যাদি। কিন্তু নেপাল তারা 45 মিনিট এক্সট্রা যোগ করেছে। কেন? কারণ নেপালের সময় নির্ধারণ করা হয়েছে গৌরীশঙ্কর পর্বতের মধ্যে দিয়ে যাওয়া মেরিডিয়ান অনুযায়ী, যেটা তাদের কাছে পবিত্র। বেশিরভাগ দেশ সুবিধার জন্য টাইম জোন রাউন্ড করে ফেলে, কিন্তু নেপাল ম্যাথমেটিক্যালি একদম নিখুঁত থাকতে চেয়েছে। কিন্তু আসল মজার ব্যাপারটা এখনো বাকি। নেপালের নিজস্ব ক্যালেন্ডার সিস্টেম আছে, যার নাম বিক্রম সম্বত বা বিক্রম সম্বত। এই মুহূর্তে পুরো পৃথিবীতে চলছে 2025 সাল, কিন্তু নেপালে চলছে 2082 সাল। নেপালের ক্যালেন্ডার আমাদের থেকে প্রায় 57 বছর এগিয়ে। মানে টেকনিক্যালি নেপালের মানুষজন হচ্ছে টাইম ট্রাভেলার, তারা ভবিষ্যতে বাস করছে। নেপালি নববর্ষ আসে এপ্রিল মাসের মাঝামাঝি, আমাদের বৈশাখী উৎসবের সময়। কল্পনা করুন, শীতে নয় বসন্তে নববর্ষ উদযাপন করা কেমন হবে? এবার আসি সবচেয়ে অবিশ্বাস্য তথ্যে। বন্ধুরা, আপনারা কি বিশ্বাস করবেন যে নেপালে এখনো জীবন্ত দেবী আছেন? হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, নেপালে আছে কুমারী, একজন জীবন্ত দেবী। কুমারী হচ্ছে একজন ছোট্ট মেয়ে, সাধারণত 3 থেকে বয়ঃসন্ধির আগ পর্যন্ত বয়সের, যাকে নির্বাচন করা হয় হিন্দু দেবী তালেজুর জীবন্ত অবতার হিসাবে। কিন্তু এই নির্বাচন প্রক্রিয়াটা একদম অবিশ্বাস্য। মেয়েটিকে পূরণ করতে হয় 32টি নির্দিষ্ট শারীরিক বৈশিষ্ট্য, নিখুঁত স্কিন, নির্দিষ্ট শরীরের অনুপাত, নির্ভীক স্বভাব, এমনকি নির্দিষ্ট জ্যোতিষশাস্ত্র চিহ্ন থাকতে হবে। আর তারপর আসে সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা। মেয়েটিকে রাখা হয় একটা অন্ধকার ঘরে, যেখানে থাকে মহিষার মাথা এবং ভয়ঙ্কর মুখোশ পরা নর্তকীরা। উদ্দেশ্য তার সাহস পরীক্ষা করা। যদি সে শান্ত এবং নির্বিকার থাকে তাহলে সে পাশ করে। কল্পনা করুন, একটা 3-4 বছরের বাচ্চা কিভাবেই পরীক্ষা দেয়। একবার নির্বাচিত হলে কুমারী থাকেন কাঠমান্ডুর একটা বিশেষ প্রাসাদে, যার নাম কুমারী ঘর। তার পা মাটিতে ছুঁতে পারবে না, তাকে যেতে হলে বহন করে নিয়ে যাওয়া হয় অথবা বিশেষ রথে চড়ে যান। তিনি পরেন লাল রঙের বিশেষ পোশাক এবং তার কপালে আঁকা থাকে তৃতীয় চোখ। সারা নেপাল থেকে মানুষ আসেন তার আশীর্বাদ নিতে, বিশ্বাস করেন তার আছে ঐশ্বরিক শক্তি। কিন্তু এখানেই শেষ নয়। যখন তার বয়ঃসন্ধি শুরু হয় তখন তার কুমারী থাকা সময় শেষ হয়। বিশ্বাস করা হয় যে দেবী তার শরীর ছেড়ে চলে যান এবং সে ফিরে যায় সাধারণ জীবনে। প্রাক্তন কুমারীরা সরকার থেকে পেনশন পান, কিন্তু বছরের পর বছর পূজিত হওয়ার পর সাধারণ জীবনে ফিরে যাওয়া তাদের জন্য খুবই কঠিন। নেপালে বেশ কয়েকজন কুমারী আছেন, কিন্তু কাঠমান্ডুর রয়্যাল কুমারী সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ট্রেডিশন শত শত বছরের পুরানো এবং আজও চলমান। প্রাচীন আধ্যাত্মিকতা এবং আধুনিক নেপালের এক অসাধারণ মিশ্রণ।
এশিয়ার ইতিহাসে এমন একটা সময় ছিল যখন ইউরোপীয় শক্তিরা, বিশেষ করে ব্রিটিশরা, প্রায় পুরো এশিয়া দখল করে নিয়েছিল। ভারত, বার্মা, মালয়েশিয়া, সিঙ্গাপুর সবাই ব্রিটিশদের অধীনে। কিন্তু নেপাল কখনো কোনো ইউরোপীয় শক্তির দাস হয়নি। আর বিশ্বাস করুন, ব্রিটিশরা চেষ্টাও করেছিল। যখন তারা ভারত শাসন করছিল তখন তারা চেয়েছিল নেপালও দখল করতে, কিন্তু তারা পারেনি। কেন? 1800 সালের শুরুতে অ্যাংলো নেপালিস যুদ্ধ শুরু হয়, যেটাকে গোর্খা যুদ্ধ বলা হয়। ব্রিটিশদের ছিল বিশাল সেনাবাহিনী, আধুনিক অস্ত্রসজ্জা এবং যুদ্ধের অভিজ্ঞতা। কিন্তু গোর্খারা, তারা যুদ্ধ করেছিল এমন সাহস, এমন কৌশল এবং এমন দক্ষতা নিয়ে যে ব্রিটিশরা মাথা খেয়ে গেছিল। পাহাড়ি এলাকায় গোর্খাদের গেরিলা যুদ্ধের কৌশল ব্রিটিশদের জন্য ছিল দুঃস্বপ্ন। যুদ্ধ শেষ হয় একটা চুক্তি দিয়ে। নেপাল কিছু এলাকা হারায় ঠিকই, কিন্তু স্বাধীনতা বজায় রাখে। আর মজার ব্যাপার, ব্রিটিশরা গোর্খাদের যুদ্ধ শক্তি দেখে এতটাই মুগ্ধ হয়েছিল যে তারা শুরু করলো গোর্খাদের ব্রিটিশ আর্মিতে নিয়োগ দিতে। আজও ব্রিটিশ আর্মিতে গোর্খা রেজিমেন্ট আছে এবং তারা বিবেচিত হয় পৃথিবীর সেরা সৈনিক হিসেবে। কখনো পরাধীন না হওয়ার এই ইতিহাস নেপালিদের মধ্যে আছে প্রচণ্ড গর্বের বিষয়। আর এই স্বাধীনতার কারণেই নেপাল সংরক্ষণ করতে পেরেছে তার নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য এবং পরিচয়। আর জানেন, 1951 সাল পর্যন্ত নেপাল বিদেশিদের জন্য বন্ধ ছিল। 1 শতাব্দীরও বেশি সময় ধরে দেশটা নিজেকে বিচ্ছিন্ন রেখেছিল, যা তাকে বানিয়েছিল পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গাগুলোর একটা। বৌদ্ধ ধর্মের কথা শুনলে আমাদের মাথায় আসে তিব্বত, থাইল্যান্ড, জাপান, এসব দেশের কথা, তাই না? কিন্তু জানেন কি, গৌতম বুদ্ধ, যিনি বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা, তিনি জন্মেছিলেন নেপালে। লুম্বিনী, যেটা নেপালের দক্ষিণে অবস্থিত, সেখানেই জন্মেছিলেন সিদ্ধার্থ গৌতম, যিনি পরবর্তীতে বুদ্ধ হয়ে ওঠেন প্রায় 563 খ্রিস্টপূর্বাব্দে। এটা বৌদ্ধদের জন্য 4টি পবিত্রতম তীর্থস্থানের একটি। বাকি 3টি হল বোধ গয়া, যেখানে তিনি জ্ঞান লাভ করেন, সারনাথ, যেখানে তিনি প্রথম উপদেশ দেন, এবং কুশীনগর, যেখানে তিনি মারা যান। বুদ্ধ যেখানে জন্মেছিলেন সেই সঠিক জায়গাটা চিহ্নিত করা আছে মায়াদেবী মন্দির দিয়ে, যার নাম তার মায়ের নামে। 1997 সালে লুম্বিনী ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পায়। প্রত্নতাত্ত্বিকেরা খুঁজে পেয়েছেন খ্রিস্টপূর্ব 3য় শতকে প্রমাণ, যখন সম্রাট অশোক এখানে এসেছিলেন এবং একটা স্তম্ভ তৈরি করেছিলেন, যেটা আজও দাঁড়িয়ে আছে। আজকের দিনে লুম্বিনী হচ্ছে একটা বড় তীর্থস্থান, যেখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বৌদ্ধ সম্প্রদায় মন্দির তৈরি করেছে। জাপানি, থাই, কোরিয়ান, চাইনিজ এবং আরও অনেকে। প্রতিটা মন্দির তাদের নিজ দেশের স্থাপত্য শৈলী প্রতিফলিত করে। তো বুদ্ধের শিক্ষা যদিও এশিয়া এবং পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, তার শিকড় কিন্তু দৃঢ়ভাবে রোপিত আছে নেপালের মাটিতে। একটা দেশের জন্য এর চেয়ে বড় গর্বের বিষয় আর কি হতে পারে? এইবার আসি ভূগোলের এক মাইন্ড ব্লোয়িং তথ্য নিয়ে। বন্ধুরা, নেপালের আছে পৃথিবীর সবচেয়ে চরম উচ্চতার পার্থক্য তার আকারের তুলনায়। শুনুন এই পরিসংখ্যান। নেপালের সবচেয়ে নিচু জায়গা তেরাই অঞ্চলে, যেটা সমুদ্রতল থেকে মাত্র 59 মিটার উপরে। আর সবচেয়ে উঁচু জায়গা মাউন্ট এভারেস্ট, 8848 মিটার, মানে প্রায় 9 কিলোমিটার উচ্চতার পার্থক্য। আর এই সবটা একটা দেশে যেটা মাত্র 800 কিলোমিটার চওড়া। এর মানে কি জানেন? নেপালে আছে প্রায় পৃথিবীর সব ধরনের জলবায়ু অঞ্চল। দক্ষিণে আপনি দেখবেন ট্রপিক্যাল জঙ্গল, যেখানে ঘুরে বেড়ায় বাঘ, গন্ডার আর হাতি। আর তারপর উত্তরে যাবেন, দেখবেন আর্কটিক পরিবেশ, যেখানে বেঁচে থাকে স্নো লেপার্ড আর ইয়াক। এই সব একই দেশে। এই ড্রামাটিক উচ্চতার পরিবর্তন তৈরি করেছে অবিশ্বাস্য জীববৈচিত্র্য। নেপালে আছে পৃথিবীর 14টা সর্বোচ্চ পর্বত শৃঙ্গের মধ্যে 8টা, 850-এরও বেশি প্রজাতির পাখি, 300-রও বেশি প্রজাতির অর্কিড, কমপক্ষে 30 প্রজাতির রডোডেন্ড্রন, যেটা তাদের জাতীয় ফুল, এবং বিপন্ন প্রজাতি যেমন এক সিংহওয়ালা গন্ডার, বেঙ্গল টাইগার, রেড পান্ডা আর স্নো লেপার্ড। একটু তুলনা করি, নেপাল আকারে প্রায় আমাদের বাংলাদেশের মতো, কিন্তু প্রতি বর্গ কিলোমিটারে জীববৈচিত্র্যের দিক থেকে এটা পৃথিবীর প্রায় সবচেয়ে ধনী দেশ। আজ এই পর্যন্তই। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।